অবশেষে আবার নাকি সেই নিঝুমপুর। ভাগ্য নাকি তাকে সুযোগ করে দিয়েছে। যে নিঝুমপুর যেখানকার মানুষ প্রশাসন তার জীবন নরক করে দিয়েছিল, এবার তাদের ঋণ শোধ করতে হবে। সে নিঝুমপুর উচ্চ বিদ্যালয়ে অঙ্কের শিক্ষিকা হিসাবে জয়েন করেছে। জঞ্জাল সাফ করতে হবে। আজ আপনারা শুনবেন কণ্ঠস্বরের প্রযোজিত গ্রাফিক্স ডিজাইনার এবং কণ্ঠস্বরের সদস্য শুভম ঘোষের দৃষ্টির ওপারে প্রথম পর্ব। আমাদের কণ্ঠস্বর কোনো রকম পাইরেসি প্রশ্রয় দেয় না। কণ্ঠস্বরের অনুরোধ, আপনারা কোনো রকম পাইরেসি করবেন না এবং পাইরেসি ছড়াবেন না। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প দৃষ্টির ওপারে প্রথম পর্ব। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই উক্তিটির সমার্থক গ্রাম নিঝুমপুর। গ্রামে একটি মাত্র সরকারি বিদ্যালয়, নিঝুমপুর উচ্চ বিদ্যালয়। বরাবরই কঠোর নিয়ম শৃঙ্খলা এবং ভালো ফলাফলের জন্য পরিচিত। কিন্তু ইদানিং বিদ্যালয়টির পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। ছাত্রছাত্রীরা কেমন যেন গুটিয়ে নিয়েছে নিজেদের, আর শিক্ষক শিক্ষিকারাও কেমন যেন চুপচাপ, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এই পরিবর্তনে প্রধান শিক্ষক খুব চিন্তিত। তার অনুমান এই পরিবর্তনের কারণ নতুন অঙ্কের শিক্ষিকা শ্রীমতী মালিনী বোস। প্রধান শিক্ষকের অনুসন্ধানের ফলস্বরূপ এই পরিবর্তন শুধু তাঁর স্কুলেই নয়, মালিনী বোসের আগমন শান্ত গ্রাম্য জীবনেও এক অস্বাভাবিক কম্পন সৃষ্টি করেছে। অঙ্কের নতুন শিক্ষিকা মালিনী বোস। তিনি সুন্দরী, তার চোখ দুটোতে এক অদ্ভুত শীতলতা। ক্লাসে তিনি খুব কম কথা বলেন, কিন্তু তার উপস্থিতি যেন শিক্ষার্থীদের মধ্যে এক অজানা ভয়ের সঞ্চার করে। বিশেষ করে তার পড়ানোর পদ্ধতি অস্বাভাবিক। তিনি প্রায়শই পরীক্ষার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। যারা তার কথা শুনে না তাদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যেমন রোহিত নামে একটি বদমাইশ ছেলে তার কথা না শোনার পরের দিন ক্লাসে এসে দেখে তার সব বই খাতা গায়েব। মালিনী বোসের ক্লাসে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ, ভয় দিন দিন বাড়তে থাকলো। এমনকি যারা লেখাপড়ায় ভালো, অঙ্কের ওপর তাদেরও ভয় চেপে বসল। তমসা নামে একটি ছাত্রী অঙ্ক ছাড়াও সব বিষয়ে ভালো ফল করে। একদিন মালিনী ম্যাডামের অঙ্কের ক্লাসে ম্যাডামের প্রশ্নের উত্তর ভুল দেওয়ায় তিনি তমসাকে কঠোরভাবে তিরস্কার করে বলেন, তোমার মেধা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তুমি যদি আমার নির্দেশ না মানো আর এভাবেই চলো, তাহলে তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সেই দিন থেকে তমসা একেবারে চুপচাপ, বন্ধুদের সাথে কথা বলে না, সবসময় কেমন যেন ভয়ে ভয়ে থাকে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অরূপ বলে ছেলেটি তো স্কুলে আসাই বন্ধ করে দিয়েছিল। ওর বাবা মা প্রধান শিক্ষকের সাথে কথা বলে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠায়। এইভাবেই টালমাটাল অবস্থায় স্কুল চলছিল। অনেক দিন পর হঠাৎ একদিন নবম শ্রেণীর ছাত্র প্রভাত বৈরাগী স্কুল থেকে বাড়ি ফেরার পথে উধাও হয়ে গেল। পরদিন সকালে প্রভাতের বাবা মা প্রধান শিক্ষক বিশ্বনাথ শিকদারের সাথে তার অফিসে এসে ব্যাপারটা জানায়। বিশ্বনাথ বাবু সকল শিক্ষক শিক্ষিকাকে তার অফিসে আসতে বলেন।
আপনাদের একটা জরুরি ব্যাপারে রেখেছি। ক্লাস 9-এর প্রভাত বৈরাগী কাল স্কুল থেকে বাড়ি ফেরেনি। এনারা ওর বাবা মা। রুটিন দেখে জানতে পারা যাচ্ছে কাল ওর শেষ ক্লাস ছিল অঙ্কে। তা মালিনী ম্যাডাম, এ ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? না, কিছুই বলার নেই। হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গিয়েছে। আজকালকার ছেলে বোঝেনি তো। স্যার, আমার মনে হয় চিন্তা করার কিছুই নেই, ঠিকই চলে আসবে। প্রভাতের বাবা মা ওর সব বন্ধু বান্ধবের বাড়ি খোঁজ করেছে, সেখানে যায়নি। ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। বিশ্বনাথ বাবুর মন সায় দিচ্ছিল না, কু গাইছিল। বিশেষ করে মালিনী ম্যাডামের শান্ত শীতল আচরণের মধ্যে একটি যেন রহস্যময় ব্যাপার ছিল, যা তাকে খুব ভাবিয়ে তুলল। প্রধান শিক্ষকের পরামর্শ মতো প্রভাতের বাবা মা লোকাল থানায় ডায়েরি করতে গেল। প্রভাতের বাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান। থানার ভারপ্রাপ্ত অফিসার সাব ইন্সপেক্টর সুরজিৎ মাইতি প্রভাতের বাবাকে দেখে উঠে দাঁড়ালেন এবং বললেন, আরে মাইতি সাহেব, সকাল সকাল এখানে? কোনো প্রবলেম? আপনারা বসুন, কি হয়েছে বলুন। প্রভাতের বাবা মা সুরজিৎ বাবুকে সব খুলে বললেন, এমনকি হেড স্যারের অফিসে যাওয়া, সেখানের সব কথাবার্তা, সব কিছু। সব শুনে সুরজিৎ বললেন, স্যার ভাববেন না, আমি এক্ষুনি নিজুমপুর স্কুলে যাচ্ছি। রতনবাবু, প্রধান সাহেবের ডায়েরিটা লিখে নিন। স্যার, রতনবাবু সব লিখে নেবেন, তারপর আমি রতনবাবুকে নিয়ে স্কুলে যাব। এই, গাড়ি রেডি করো, আর 2 জন লেডি কনস্টেবল আমার সঙ্গে যাবে। আসুন অফিসার, বসুন। কি সাহায্য করতে পারি? স্যার, আমি প্রভাত বৈরাগীর নিরুদ্দেশের ব্যাপারে কথা বলতে ও তদন্ত করতে এসেছি। আপনার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাহায্য চাই। বিশ্বনাথ বাবু সুরজিৎকে প্রভাতের বাবা মার স্কুলে আসা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের কথা, উনি যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছেন তার সব কটার বিবরণ দিলেন। অবশেষে মালিনী ম্যাডামের কথা সবিস্তারে বললেন। অফিসার সুরজিৎ সব শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বললেন, অবশ্যই হেড স্যারের সাথে অনুমতি নিয়ে। অবশেষে উনি মালিনী ম্যাডামের সাথে কথা বলতে ওর ঘরে গেলেন। ম্যাডাম নমস্কার, আমি সুরজিৎ মাইতি, নিজুমপুর থানার ইনচার্জ। প্রভাত বৈরাগীর নিরুদ্দেশের ব্যাপারে কথা বলতে চাই। বাকি সবার সঙ্গে কথা হয়েছে, আপনি শেষ। তা আপনি এ ব্যাপারে যা জানেন বা বলতে চান বলতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমি শুধু ওকে স্কুলে পড়াতাম, তার বেশি কিছু না। আর কারোর ব্যক্তিগত ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। সুরজিৎ মাইতি এতক্ষণ ভালো করে মালিনী বোসকে লক্ষ্য করছিল। স্কুলের তাঁরই ক্লাসের একটি ছাত্র নিরুদ্দেশ হওয়ার পরেও কিভাবে একজন এত উদ্বেগহীন, শান্ত, শীতল থাকতে পারে? মালিনীর অতি শীতলতা ইন্সপেক্টর মাইতির মনে সন্দেহ তৈরি করল। পুলিশ ইন্সপেক্টর এবার নবম শ্রেণীর ঘরে এলেন। ওনাকে সঙ্গ দিতে বিশ্বনাথ বাবুও এলেন। ক্লাস টিচার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তাকে বসতে বলে বিশ্বনাথ বাবু ভয়ার্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, শোনো, ইনি লোকাল থানার অফিসার, প্রভাতের নিরুদ্দেশের ব্যাপারে কথা বলবে। তোমরা ভয় পেও না, যা জানো বলবে। সুরজিৎ একে একে সব ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন। প্রত্যেকেই প্রভাত যে ভালো ছেলে, রোজ নিয়ম করে ক্লাসে আসতো তা বলল। সবাই মালিনী বোসের ব্যাপারেও একই কথা বলল।
ওনার অত্যাচারে রোহিত, তমসা, অরূপদের ঘটনাও বলল। এরই মধ্যে সজল বলে একটি ছাত্র হঠাৎ সবাইকে চমকে দিয়ে বলল, স্যার বলছি একটা কথা বলবো স্যার। বলছি প্রভাত রোজ স্কুল শেষে না মালিনী ম্যাডামের বাড়িতে টিউশন নিতে যেত। আমরা ওখানে সবাই ভয়ে ভয়ে থাকতাম, কাউকে কিছু বলতে পারিনি কখনো স্যার। তুমি টিউশন নেবার ব্যাপারটা জানলে কি করে? প্রভাত আমার বেস্ট ফ্রেন্ড স্যার, ও আসলে আমাকে সব বলতো। আমরা একসাথে স্কুলে আসা যাওয়া করতাম স্যার। নিরুদ্দেশ হওয়ার আগের রাত্রে প্রভাত ফোন করে বলেছিল যে মালিনী ম্যাডামের ব্যাপারে ও কি যেন একটা জানতে পেরেছে। কি জানতে চেয়েছিলাম পরে বলবো বলে ফোন কেটে দিয়েছিল। মনে হলো ও খুব ভয় পেয়েছে স্যার। যেদিন প্রভাত স্কুল থেকে বাড়ি ফেরেনি সেদিনও কি তুই ওর সাথে? হ্যাঁ স্যার, ও তো মাঝ রাস্তা দিয়ে ম্যাডামের বাড়ি চলে যেত, আর আমি নিজের বাড়ি। সেদিনও ম্যাডামের বাড়ি ও গিয়েছিল স্যার। বিশ্বনাথবাবু ও ইন্সপেক্টর সুরজিৎ দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে চাইলেন। তারপর সুরজিৎ বলল, ঠিক আছে, তোমরা আর কিছু যদি জানতে পারো তাহলে হেড স্যারকে বলবে। স্যার, আপনি আমাকে জানিয়ে দেবেন প্লিজ। আর আপনি অনুমতি করলে মালিনী ম্যাডামের ঘরটা একবার সার্চ করব। রতনবাবু, আপনার স্কুলের চারপাশটা ভালো করে খুঁজে দেখুন, যদি কিছু পান। ইন্সপেক্টর সুরজিৎ হেডমাস্টার বিশ্বনাথ বাবুর সাথে মালিনী বোসের ঘরের দিকে চললেন। হেড কনস্টেবল রতন তার সাথীকে নিয়ে স্কুলের চারদিকে প্রমাণ খুঁজতে গেল। ম্যাডাম, প্লিজ আপনি একটু বাইরে আসুন, আপনার ঘরটা একটু সার্চ করব। আশা করি আপনি আপত্তি করবেন না। না না, আপত্তি করার কি আছে, আসুন, কি দেখবেন দেখুন। ইন্সপেক্টর সুরজিৎ প্রায় আধ ঘন্টা ধরে মালিনীর ঘর সার্চ করল। কিছু জিনিস যা তদন্তে কাজে লাগবে নিজের কাছে রাখল। তারপর বিশ্বনাথ বাবুর সাথে নিচু গলায় কিছু কথা বলে মালিনীর উদ্দেশ্যে বলল, ম্যাডাম, আমরা একবার আপনার সাথে বাড়িটা সার্চ করতে চাই। স্যার, আপনি দয়া করে কনস্টেবল দুজনকে একটু ডেকে নিতে বলুন। আপনাকেও স্যার আমাদের সাথে একবার ম্যাডামের বাড়ি যেতে হবে। বাড়ি? বাড়িতে কেন? কারণ আছে ম্যাডাম, তদন্তের স্বার্থে বলছি, যাওয়াটা দরকার। স্যার, একটা কথা, স্কুলে সিসিটিভি দেখছি, তার ফুটেজ নিশ্চয়ই পাওয়া যাবে। না মানে বেশ কয়েক মাস হলো ওগুলো কাজ করছে না। ঠিক করতে লোক আসবে আসবে করেও আসছে না। একটু হতাশ হয়ে দুজন কনস্টেবল হেডমাস্টার বিশ্বনাথ বাবু ও মালিনী বোসকে সঙ্গে নিয়ে ইন্সপেক্টর সুরজিৎ মালিনী বোসের বাড়ির দিকে রওনা দিল। গাড়িতে মিনিট 15 মধ্যে তারা মালিনী বোসের বাড়ি পৌঁছে গেল। মালিনী বোসের বাড়িটি পুরনো আদলে তৈরি, দুটি ঘর, একটি বসার ঘর। দুটি কনস্টেবলকে সঙ্গে নিয়ে ইন্সপেক্টর সুরজিৎ তল্লাশি শুরু করে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে লাগলো। দেখতে দেখতে তার চোখ বসার ঘরের একটি বড় বুক সেলফের কাছে গিয়ে আটকে গেল। অনেক পুরনো সব বই, নানা ধরনের গল্পের, আইনের, নানা ধর্মের সব বই। সুরজিৎ ইচ্ছে মতো বই বার করে পাতা উল্টিয়ে আবার রেখে দিচ্ছে। আর চোখে সুরজিৎ একবার মালিনীর দিকে তাকালো। মালিনীর মুখে চোখে সেই শীতলতা, ভাবলেশীন ভাব উঠে গেছে। তার মনে হলো যে সে ঠিক পথে এগোচ্ছে। এইভাবে বই ঘাঁটতে ঘাঁটতে একটা র্যাকে বই রাখতে গিয়ে অদ্ভুত আওয়াজ হলো। মনে হলো র্যাকের পেছনটা ফাঁপা। সে ঠুকে আওয়াজ করল, সেই একই রকম আওয়াজ। জিনিসটা যেন ফাঁপা মনে হচ্ছে। রতনবাবু, আপনার এদিকে আসুন। ম্যাডাম বোস, আপনি ওই চেয়ারটাতে গিয়ে বসুন, ওখান থেকে উঠবেন না, না বলা পর্যন্ত। স্যার, আপনি তার পাশের চেয়ারটাতে গিয়ে বসুন। রতনবাবু, মেন দরজাটা বন্ধ করে দিন। আসুন তো, একসাথে এই বুক সেলফটা পাশের দিকে ঠেলতে হবে, এর পেছনে কি আছে দেখব। তিনজনে মিলে বইয়ের সেলফটা ঠেলতে লাগলো। সুরজিৎ এবারও আর চোখে দেখল
মালিনীর চোখে একরকম হিংস্রতা ফুটে উঠেছে। হঠাৎ রতনবাবু চেঁচিয়ে উঠল, স্যার একটা দরজা, স্যার এখানে একটা গোপন দরজা আছে। রতনের কথা শুনে অফিসার সুরজিৎ লাফিয়ে দরজার সামনে এলো। রতনকে সাথে নিয়ে দরজা খুলে অন্ধকার সিঁড়িতে মোবাইল টর্চের সাহায্যে নিচে নামলো। নিচে একটা ছোট্ট ঘর, বহুদিন অব্যবহৃত, ধুলো পড়া, কিন্তু মেঝেতে নতুন পায়ের ছাপ স্পষ্ট, যা তাদের অনেকটা অবাক করল। সেই অন্ধকার ঘরের এক কোণে একটা ছোট্ট ডায়েরি পাওয়া গেল। ডায়েরিতে ফ্রন্ট কভারে বিশেষ কারুকার্য করা একটা নাম, প্রভাত বৈরাগী। ডায়েরির কয়েকটা পাতা উল্টাতে উল্টাতে টর্চের আলোয় একটা লেখা চোখে পড়ল। সুরজিৎ বাবু পড়তে থাকলেন, যা অনেকটা এই রকম। মালিনী বোসকে প্রথম দিন ক্লাসে দেখেই প্রভাত তার প্রতি আকৃষ্ট হয়। প্রাইভেট টিউশনে এসে একদিন সাহস করে প্রভাত মালিনীকে সে কথা বলে, কিন্তু যে মালিনী ম্যাম ক্লাসে সবার উপর এতটা কঠোর, সে প্রভাতের এই ছেলে মানুষই আবদারে আশ্চর্য রকমভাবে অনুমতি দেয়। ধীরে ধীরে প্রভাত বুঝতে পারে যে সে মালিনী বোসের ফাঁদে পড়ছে। এরপর একদিন মালিনী ম্যামকে তাকে হঠাৎ এখানেই লেখা শেষ। লেখার তারিখ ও প্রভাতের নিরুদ্দেশ হওয়ার দিন এক। রতনকে সঙ্গে নিয়ে ইন্সপেক্টর সুরজিৎ ওপরে উঠে এলো। তার আজকের তদন্ত অনেকটা সফল। সে উজ্জীবিতভাবে বিশ্বনাথ বাবুকে বলল, স্যার, আজ আমরা যা যা তথ্য ও প্রমাণ পেয়েছি তাতে মিস মালিনী বোসকে গ্রেপ্তার করতে হচ্ছে। ম্যাডাম বোস, আপনি যদি ইচ্ছায় আমাদের সঙ্গে যান তাহলে কোনো ঝামেলা হয় না। এতক্ষণ আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করলেন, আশা করি এবারও করবেন। গ্রেপ্তারের কথা শুনে মুহূর্তের মধ্যে মালিনীর মুখের হাবভাব হঠাৎ অস্বাভাবিকভাবে পরিবর্তন হলো। ইন্সপেক্টর সুরজিৎ ও বিশ্বনাথ বাবু দুজনেই সেটা লক্ষ্য করলেন। আপনি আসার পর থেকেই ছাত্রছাত্রীদের ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন ও ছাত্রছাত্রীদের সাথে আপনার ব্যবহার আর তার ফলাফল। 2. নবম শ্রেণীর ছাত্রছাত্রী রোহিত, তমসা, অনুপমের সাথে ঘটে যাওয়া ঘটনা। 3. প্রভাতের নিরুদ্দেশ হওয়া। আপনি যতই বলুন এই ব্যাপারে আপনার কোনো যোগ নেই, কিন্তু প্রমাণ অন্য কথা বলছে ম্যাডাম। প্রভাত আপনার কাছে রোজ আলাদা করে টিউশন পড়তো, সেটা আপনি চেপে গেছেন, বলেননি আমাদের। 4. আপনার বসার ঘরের বইয়ের র্যাকের পিছনে এই চোরাকুটুরি, যার নিচে প্রভাতের ডায়েরি ও তাতে আপনার সম্বন্ধে লেখা কিছু কথা, সেগুলো প্রভাত ওর বন্ধু সজলকে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। আর 5 নম্বর, আপনার নিজের লেখা একটা ডায়েরিও আমাদের হাতে এসেছে, সেটাও কম রহস্যময় নয়। আশা করি আপনাকে গ্রেপ্তারের জন্য এখন এতটুকু প্রমাণই যথেষ্ট। এতক্ষণ চুপ করে সুরজিৎ মাইতির কথা শুনে পুনরায় শান্ত শীতল ভাবলেশহীন ভাবে মালিনী বলল, ইন্সপেক্টর, আপনি যে যে কারণগুলো বললেন তার সঙ্গে প্রভাতকে টিউশন দেওয়ার ব্যাপারটা জরুরি মনে করিনি। অন্যরিত সবার সঙ্গে কোনো যোগাযোগ মনে হয়নি, তাই বলিনি। চোরাকুটুরি আমি ছোটবেলা থেকেই দেখেছি। তৈরি করার কারণ আমার বাবা বলতে পারতেন হয়তো, কিন্তু তিনি আর বেঁচে নেই। প্রভাতের ডায়েরি ওখানে পাওয়ার ব্যাপারটা কি আর বলি বলুন তো? জানেনই তো আজকালকার ছেলেমেয়েরা কীরকম অ্যাডভেঞ্চার ভালোবাসে। আমার কাছে কুটুরির কথা শুনেছিল কবে, ভিতরে গিয়েছিল বলতে পারবো না। আমার ডায়েরিতে কি পাবেন জানি না, কাজে লাগবে বলে মনেও হয় না। প্রভাতের ডায়েরির গোপন লেখাগুলি ছেলে মানুষই ভেবেই কিছু বলিনি। ভালোবাসার কথা এই অবধি অনেকের কাছেই শুনেছি, ধর্তব্যের মধ্যে আনিনি। ক্লাসে আমি বরাবরই খুব স্ট্রিক্ট, তাই এই ব্যাপারে বা ক্লাসের অস্বাভাবিক ঘটনা নিয়ে কিছুই বলার নেই। মালিনীর কথা শুনে ও তার বাচন ভঙ্গিতে সুরজিৎ মুগ্ধ হয়ে গেল। ওকে দেখে মনে হচ্ছে মালিনীর প্রেমে পড়ে গেছে। একটু ধাতস্থ হয়ে সুরজিৎ বলল, আপনার যুক্তিগুলো ঠিক খাটছে না ম্যাডাম। নবম শ্রেণীর ছাত্র প্রেম নিবেদন করছে আর আপনি ছেলে মানুষই বলে সেটা মেনে নিচ্ছেন না, ঠিক মেলাতে পারছি না। আর আপনার ডায়েরির ব্যাপারে না হয় আপনি পরেই শুনবেন।
অফিসার, এবার আমাকে স্কুলে ফিরে যেতে হবে, ছুটির সময় হয়ে এলো। হ্যাঁ স্যার, চলুন। রতনবাবু, ম্যাডামকে নিয়ে আপনারা আসুন। সুরজিতের নেতৃত্বে সবাই আবার পুলিশ জিপে উঠে বসল। স্কুলের সামনে এসে জিপটা দাঁড়ালো। হেডমাস্টার বিশ্বনাথবাবু নেমে গেলেন। ততক্ষণে স্কুলের সবে ছুটি হয়েছে। ছাত্রছাত্রীরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে। পুলিশ জিপে মালিনী ম্যামকে দেখে তারা কি করবে ঠিক বোঝার আগেই তাদের উদ্দেশ্যে মালিনী বলে উঠল, তোমরা কেউ চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে আবার ফিরে আসব। এই কথা শুনে মালিনীর আত্মবিশ্বাস দেখে সুরজিৎ আবার অবাক হলো। আপনার আত্মবিশ্বাস দেখে অবাক হচ্ছি। আপনাকে আগে কোর্টে তো তুলি, তারপর না হয় দেখা যাবে ফিরে আসা না জেলের ভাত খাওয়া। জেলের ভাত খাওয়া? কোর্টে তুলতে পারবেন তো? আচ্ছা, এই যে অ্যারেস্ট করলেন, ওয়ারেন্ট কোথায়? নিশ্চয় ম্যাডাম, ওয়ারেন্টের কপিটা আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। হার্ড কপি থানায় না গেলে দিতে পারবো না। পুলিশের গাড়ি স্টার্ট দিতেই উৎসাহী কিছু ছাত্রছাত্রী জিপের পেছন পেছন একটুখানি দৌড়ে এলো। এইবার তাদের চেহারাতে, চোখ মুখে মালিনী বোসের থেকে নিস্তার পাবার খুশি প্রকাশ পেল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ সবাইকে নিয়ে নিজামপুর থানায় পৌঁছে গেল। ইন্সপেক্টর সুরজিতের নির্দেশে মহিলা কনস্টেবলরা মালিনী বোসকে লকআপে ঢুকিয়ে দিল। সারাদিনের ধকলে সবাই ক্লান্ত। সুরজিৎ বাবুর ক্লান্ত শরীরটা চেয়ারে ফেলে দিয়ে হেড কনস্টেবল রতনবাবুকে বললেন, রতনবাবু, সবার জন্য চা বিস্কুটের ব্যবস্থা করুন। ম্যাডামকেও দেবেন যদি উনি খান। আমি ওনার ডায়েরিটা ভালো করে ততক্ষণে পড়ে নিই। সুরজিৎ মাইতি নিজের চেয়ারে শরীরটা ছেড়ে দিয়ে মাথাটা পেছন দিকে হেলিয়ে আরাম করে মালিনী বোসের ডায়েরিটা পড়া শুরু করলো। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে তার চোখ আটকে গেল পাতায় একটা লেখার ওপর। পাতার লেখাটা ঠিক এই রকম। বাবা নিজামপুরের পোস্ট অফিসে বদলি হয়ে আসায় আমি এখানকার স্কুলের 9ম শ্রেণীতে ভর্তি হলাম। লেখাপড়ায় ভালো হওয়ায় ক্লাসের সব শিক্ষক শিক্ষিকারা আমায় ভালোবাসতেন, স্নেহ করতেন। ক্লাসের অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গেও বন্ধুত্ব বাড়তে লাগলো। কয়েক মাস পর একটি ছেলে আমাদের ক্লাসে ভর্তি হলো। বছরের মাঝখানে ভর্তি হওয়ায় আমরা সবাই মোটামুটি একটু অবাক হয়েছিলাম। পরে জানতে পারা যায় ওর বাবা নিঝুমপুরের পঞ্চায়েতের প্রধান। ছেলেটিকে দেখতে খুবই সুন্দর, হিরো হিরো ভাব, সবার সঙ্গে নিজে থেকেই ভাব জমাতো। আমার সঙ্গেও বন্ধুত্ব হলো। আমার সঙ্গে টিফিন ভাগ করে খেত, একসঙ্গে বাড়ি ফিরত। আমার ওকে ভালো লাগতে শুরু করেছিল। প্রায়ই আমার সঙ্গে লাইব্রেরিতে সময় কাটাতো। সব ঠিকই চলছিল। একদিন অফ পিরিয়ডে আমি লাইব্রেরিতে বসে আছি, ও এলো। লাইব্রেরি ফাঁকা, কেউ আর নেই। একটা বই খুঁজে দেওয়ার নাম করে পিছনের বইয়ের র্যাকের কাছে নিয়ে গেল। আচমকা পেছন থেকে মুখটা চেপে ধরে বেঁধে দিল। তারপর টেনে র্যাকের পেছনে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিল। হাতটা চেপে ধরে বুকের ওপরে বসলো। ইউনিফর্মটা টেনে মেনে খুলে আমি বাধা দিতে ব্যর্থ হলাম। শরীরে পশুর মতো শক্তি। ও আমাকে যাকে আমি ভালোবাসতে শুরু করেছি সেই মানুষরূপী জানোয়ার আমাকে পশুর মতন খুবলে খেতে লাগলো। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরে জানতে পারলাম লাইব্রেরির স্যার আমাকে ওই অবস্থায় দেখতে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের ডেকে আনেন। বাবাকেও খবর দেওয়া হয়। আমি হেড স্যারকে ওর ব্যাপারে সব নালিশ করি, পুরো ঘটনা বলি, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশও ডায়েরি নেয়নি, কারণ ওর বাবা পঞ্চায়েত প্রধান। সব শেষে আমাকেই দোষী সাব্যস্ত করলো। অন্য ছাত্রছাত্রীর অভিভাবকরা আমার সাথে এক শ্রেণীতে পড়তে দিতে আপত্তি করায় আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। কিছুদিন পর বাড়ির পিছনের কাঁঠাল গাছে বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। মা তো ছেলেবেলাতেই চলে গিয়েছিলেন। বাবার মৃত্যু আমার জীবনকে, আমার জগৎকে
অন্ধকার অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। দোষী কি শাস্তি পাবে না? এই অবধি পড়ে সুরজিতের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। উত্তেজনায় একটা আওয়াজ করে সেলের দিকে তাকালো। মালিনী সেলের মেঝেতে বসে আছে, চোখ বন্ধ। সেলের টিমটিমি আলোয় মনে হলো কোনো ভৈরবী যেন শ্মশানে বসে আছে। কিছু বলতে গিয়েও সে মালিনীকে কিছু বলতে পারল না, তাই আবার ডায়েরির পাতা উল্টাতে শুরু করলো। কয়েকটা পাতা পরে আবার একটা পাতা পড়ে সুরজিৎ সোজা হয়ে উঠে বসল। তাতে অনেকটা এই রকম লেখা আছে, অবশেষে আবার নাকি সেই নিঝুমপুর। ভাগ্য নাকি তাকে সুযোগ করে দিয়েছে। যে নিঝুমপুর, যেখানকার মানুষ প্রশাসন তার জীবন নরক করে দিয়েছিল, এবার তাদের ঋণ শোধ করতে হবে। সে নিঝুমপুর উচ্চ বিদ্যালয়ে অঙ্কের শিক্ষিকা হিসাবে জয়েন করেছে। জঞ্জাল সাফ করতে হবে। তারিখটা দেখে সুরজিতের কেমন যেন সন্দেহ হলো। ঠিক করলো হেড স্যার বিশ্বনাথ বাবুকে একটা ফোন করবে। ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। বিশ্বনাথ বাবু ফোন করেছেন। সুরজিৎ ফোনটা ধরল। হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, ভেরি গুড স্যার। ওকে, বেশ। ও, মিলে যাচ্ছে। খুব উপকার করলেন স্যার। একটা তারিখ একটু কনফার্ম করুন প্লিজ। ম্যাডাম বোস কবে এই স্কুলে জয়েন করেছেন? হ্যাঁ, কবে? আচ্ছা আচ্ছা, ব্যাস, এও মিলে যাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। আরও কিছু খবর পেলে অবশ্যই জানাবেন। রাখছি। স্যার, এই কেসের ব্যাপারে ব্যস্ত হয়ে আপনি ভুলে গেছেন। আমি আজও কাল দুদিন তাড়াতাড়ি চলে যাবো বলেছিলাম স্যার। স্যার, দরখাস্তও দিয়েছিলাম। আপনি হ্যাঁ বলেছিলেন। আজ স্যার ভূত চতুর্দশী, কাল কালী পুজো। বাড়িতে পুজোর কাজ আছে, প্রদীপও তো জ্বালাতে হবে স্যার। ও, তাই বুঝি? আর সব কোথায়? তারাও কি প্রদীপ জ্বালাতে চলে গেছেন? স্যার, ঘড়িটা দেখুন কটা বাজে। মহিলা কনস্টেবল দুজন তো তাদের সময় মতো চলে গেছে। আর গোপী তো আজ আসেইনি। আপনি ওই ডায়েরি পড়তে এত মগ্ন ছিলেন যে ওরা আপনাকে ডাকেইনি। বাহ 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 বাহ, খুব ভালো। একজন মহিলাকে সেলে রাখা হয়েছে আর থানায় কোনো মহিলা কনস্টেবল নেই। আপনি কি সব নিয়মকানুন ভুলে গেছেন? যান, আর কি, সব দায় আমার। শুনুন, যাবার আগে কিছু খাবার ও জল দিয়ে যাবেন। রাত্রে তো আমায় খেতে হবে। ও হ্যাঁ, উনি মানে ম্যাডাম যদি কিছু খান তাহলে এনে দিন, না হলে ছেড়ে দিন। রতনবাবু মাথা নিচু করে চলে গেল। কিছুক্ষণ পরে সে কিছু খাবার ও জলের বোতল নিয়ে গেল। মালিনী যে কিছু খাবে না সেটাও জানিয়ে দিল। এখন থানায় দুজন প্রাণী, বাইরে সুরজিৎ মাইতি, ভেতরে মালিনী বোস। সুরজিৎ আবার ডায়েরি পড়া শুরু করলো। হঠাৎ সে হাতের মুঠোটা শক্ত করে বলে উঠল, ইয়েস, এই তো পেয়েছি। পরিষ্কার লেখা, আজ প্রথম কিস্তির জঞ্জাল সাফ হলো। তারিখটা প্রভাতের নিখোঁজ হওয়ার দিন। 2-2-4 করলেই কেল্লা ফতে। ও ম্যাডাম, শুনছেন? ম্যাডাম! এই বলে মুখ তুলতেই সুরজিতের কথা আটকে গেল। সেলের মেঝেতে মালিনী বোস বসে আছেন। মাথাটা একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে। মাথার কিছুটা চুল মুখে দুপাশে এসে পড়েছে। স্থির অথচ ক্রূরতা মিশ্রিত দৃষ্টিতে সুরজিতের দিকে চেয়ে আছে। যে মালিনীকে আগে ভৈরবী বলে মনে হচ্ছিল, এখন তাকে ডাইনি মনে হচ্ছে। সুরজিতের হঠাৎ প্রচণ্ড ভয় পেল। এক ঝটকায় নিজেকে সামলে নিয়ে বলল, ম্যাডাম মালিনী বোস, আপনার লেখাই আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজে আসবে।
এবার বলুন তো, প্রভাত জীবিত না মৃত? দেখুন, দোষ স্বীকার করলে সাজা কম হয়, জানেন কি সেটা? হঠাৎ মালিনী অদ্ভুতভাবে দাঁড়িয়ে উঠে একটা পৈশাচিক হাসিতে থানা কাঁপিয়ে দিল। সেলের গরাদগুলো ধরে সেই শীতল দৃষ্টিতে সুরজিৎকে দেখতে লাগলো। এবার সুরজিৎ সত্যি সত্যি ভয় পেয়ে গেল। সে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। চারদিকটা কেমন যেন ধোঁয়াটে, দৃষ্টি ঘোলাটে হয়ে যাচ্ছে। কিন্তু এ কি, দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো ভালোভাবে কচলে নিয়ে সে আবার মালিনীর দিকে তাকালো। সেই বিষাক্ত দৃষ্টি। সে অনেক কষ্টে শক্তি ও সাহস সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আপনি যতই ভেলকি দেখান, শাস্তি আপনি পাবেনই। আপনি খুন করেছেন, আর হয়তো করবেন, কিন্তু আমি তা হতে দেব না। শুনছেন? এ কি? আরে কোথায় গেলেন? সুরজিৎ হঠাৎ দেখল সেল ফাঁকা, মালিনী নেই। হঠাৎ আলোগুলো দপদপ করতে লাগলো। কোথা থেকে যেন বাঁশির আওয়াজ আসছে। দমকা একটা হাওয়া এসে টেবিলের সামনে সমস্ত কাগজগুলো উড়িয়ে নিয়ে চলে গেল। থানার মধ্যে এসব কি হচ্ছে? সুরজিৎ কিছুই বুঝে উঠতে পারছে না। সে আবার চেয়ারে বসল। ডায়েরির পাতাগুলো খুলে পড়তে যাবে, ঠিক সেই সময় সেই বাঁশির আওয়াজ তার কানে এলো। বাঁশি শুনে সুরজিৎ মোহিত হয়ে কেমন যেন বশ হয়ে গেল। ডায়েরিটা হাত থেকে পড়ে গেল। সে দেখল মালিনী সেলের সামনে বসে আছে। একটু পরে একটা বিশ্রী গোঙানি মিশ্রিত আর্তনাদ ও পৈশাচিক হাসিতে নিজামপুর থানা যেন কেঁপে উঠল। যৌবনিকার দ্বিতীয় অধ্যায় আজই শেষ হবে। জঞ্জাল সাফ, ঋণ শোধ। আজ আপনারা শুনলেন কণ্ঠস্বরের প্রযোজিত শুভম ঘোষের লেখা গল্প দৃষ্টির ওপারে প্রথম পর্ব। সুরজিৎ মাইতি শুভম, রতন অনিশ, বিশ্বনাথ সম্পদ, সজল অংশুমান, মালিনী সপ্তমিতা, পোস্টার ডিজাইন শুভম, ট্রেলার মেকিং শামীম। বিশেষ ধন্যবাদ অন্তে বংশীবাদক সাগর বিশ্বাস। সূত্রধর, গল্পকথক ও সম্পূর্ণ গল্প পরিচালনায় আমি সোহম। গল্পটির দ্বিতীয় পর্ব আসতে চলেছে ঠিক সন্ধ্যে 8:30টায়, 7 নভেম্বর শুক্রবার। শুনতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।